অন্য ছেলে মেয়েদের বিয়ের ঘটকালি করে বেড়ালেও এখন পর্যন্ত সারোজের নিজেরই বিয়ে হয়নি, কারণ সে এতই মোটা যে সব পাত্রই তাকে রিজেক্ট করে দেয়। তবে এতে তার কোনোই প্রবলেম ছিল না, কিন্তু একদিন সে তার ছোটবেলার ক্রাশকে খুঁজে পায় আর তাকে ইমপ্রেস করতেই জিম জয়েন করে স্লিম অ্যান্ড ফিট হওয়ার জন্য। আর একটা সময় পর তার এই জিম ট্রেনার তার প্রেমে পড়ে যায়। এবার সে কি করবে? তার ক্রাশের পেছনেই ছুটবে, নাকি যে তাকে তার মতো করেই ভালোবেসেছে তাকেই বেছে নিবে? সেটাই দেখব আজকের গল্প সরোজ কা রিশতাতে। শুরুতেই আমাদেরকে শান্তনুকে দেখানো হয়। সে তার জিমের পোস্টারের জন্য একটি মডেল খুঁজছিল, আর সে একজন ফটোগ্রাফারকে তাকে মোটা কাউকে খুঁজে দিতে বলে। কিন্তু ফটোগ্রাফার তার জন্য সব স্লিম ছেলে মেয়েদেরকেই এনেছিল, যেটা দেখে সে তার উপর চিৎকার করতে থাকে। তখনই ফটোগ্রাফার বলতে থাকে যে সে তাকে আর কিছুদিন সময় দিক, সে তার জন্য মোটা কাউকে খুঁজে আনবেই। আর তখনই সে পাশে একটি মেয়েকে ডান্স করতে দেখতে পায়, যে কিনা একদম শান্তনু যেমন খুঁজছে তেমন ছিল। শান্তনুও যখন মেয়েটির দিকে তাকায়, তখন সে এক নজরে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মেয়েটির নাম হলো সরোজ। সরোজ সবার মাঝে নাচতে থাকলে তার দিকে সবাই উইয়ার্ড লুক দিতে থাকে, কিন্তু সে কারো কথা আর চিন্তা না করে নিজের মনের খুশি মতোই নাচতে থাকে। আর এটা দেখে শান্তনুও সেখানে এসে তার সাথে নাচে। শান্তনু সরোজকে দেখে বুঝতে পারে যে সে নিজেকে অনেক ভালোবাসে, তাই তখন সে তার দিকে এক নজরে তাকিয়েই থাকে। তো এরপর সরোজ ডান্স শেষে শান্তনুকে তার সাথে নাচার জন্য ধন্যবাদ জানায়, আর ওখান থেকে তার স্কুটিতে করে চলে যেতে থাকে। তখনই তার কাছে ফটোগ্রাফার যায় এবং সে শান্তনুকে বলে যে সে বলেছিল না খুব তাড়াতাড়ি সে মোটা মেয়ে পেয়ে যাবে। তখন শান্তনু তাকে বলে যে সে কি পাগল হয়ে গেছে, সে তাকে চেনে না। তখন ফটোগ্রাফারের কথা শুনে সরোজের অনেক রাগ হয়ে যায়, আর সে তাকে এক চড় মেরে নিচেই ফেলে দেয়। এরপর সরোজ সেখান থেকে চলে যায়। শান্তনু তখন ফটোগ্রাফারকে বলে যে এর জন্যই সে বলেছিল বেশি কথা বলতে হয় না, সে তো জায়গা না বুঝেই বকবক করতে থাকে। তো এখানে বলে দেই যে সরোজ হলো তার বাবা মায়ের একমাত্র মেয়ে। তার মা অনেক আগেই মারা গিয়েছে। তারপর থেকে তার বাবাই তার মা এবং বাবা দুজনেরই দায়িত্ব পালন করে, তাই সে তার বাবাকে মাডা বলে ডাকে। মায়ের মা এবং ড্যাডের ডা মাডা। যাই হোক, তো এখানে আমরা জানতে পারি সে মানুষের বিয়ে দেওয়ার কাজ করে, আর এলাকার কোথাও কোনো ঝামেলা হলে সে সবার আগে চলে যায় ঝামেলা ঠিক করতে। সরোজ মেয়েটা এরকমই, সে কোনো অন্যায় সহ্য করতে পারে না। যাই হোক, এরপর আমাদেরকে দেখানো হয় পিন্টুকে। সে হলো সিঙ্গারাওয়ালা এবং সরোজের একমাত্র ছেলে ফ্রেন্ড। তার দোকানেই সরোজ আসলে সে তার কাছে ইনায়া কোথায় সেটা জানতে চায়। সরোজ তখন জানায় যে সে তো ডেটে গিয়েছে। তো এই ইনায়া হলো সরোজের বেস্ট ফ্রেন্ড, আর পিন্টু ইনায়াকেই পছন্দ করত। তাই সে ইনায়ার ডেটে যাওয়া নিয়ে বলে যে সে তো একটু তাকেও নিয়ে যেতে পারে। তখন সরোজের কাছে আবারও কোনো একটা ঝামেলা হওয়ার কল আসে, তাই সে তার বন্ধুর কথায় পাত্তা না দিয়ে স্কুটি নিয়ে সেই ঝামেলা ঠিক করার জন্য সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর দেখানো হয় সরোজের মাডাকে। তার ভাইয়ের মেয়েকে ছেলে পক্ষ দেখতে আসবে, তাই সব কিছু অ্যারেঞ্জ করছিল সে। তখনই সেখানে সরোজ আসলে সে তাকে বলতে থাকে যে সে যেন এবার কোনো রকম কথা না বলে, একটু চুপচাপ বসে থাকে। সরোজও তাকে প্রমিস করে যে ঠিক আছে, সে আজ আর কোনো কথাই বলবে না। কিন্তু দেখা যায় তার মনে মনে তো অন্য প্ল্যান চলছিল, কারণ তাকে তার চাচাতো বোন প্রীতি আজকে তার বিয়ের ঝামেলা মেটানোর জন্য ডেকেছিল। যাই হোক, সেখানে আমাদের সরোজের চাচা নির্ভয় আর চাচি লতাকে দেখানো হয়। লতাকে তার চাচা অনেক বেশি ভয় পেত, আর তার কথাতেই সে আজকে তার মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছে। যাই হোক, তো পাত্রপক্ষ থেকে একজন প্রীতির কাছে জানতে চায় যে সে কি রান্না বান্না করতে পারে। তখন সরোজ তাদের বলে যে প্রীতির একদমই রান্না বাড়া করতে ভালো লাগে না, সে এসব করতেই পারে না। তখন লতার তো অনেক রাগ হয়, কিন্তু তবুও সে কোনোভাবে কথাটাকে মজা বলে উড়িয়ে দেয়। তো এরপর সরোজ পাত্রর কাছে জানতে চায় যে তার বয়স কত। তখন পাত্রর মা বলে যে তার বয়স হলো 25। সরোজ তখন পাত্রকে বলে যে সে কি বোবা যে তার মুখ দিয়ে কথা বলতে পারছে না, সব তার মাকে কেন বলে দিতে হচ্ছে? তার বয়স কত সেটাও তার মাই বলবে? এটা শুনে তো পাত্র ভয় পেয়ে যায় এবং সে ভয়তে ভয়তে বলে যে আসলে তার বয়স 38 বছর। এটা শুনে সরোজ তাদেরকে সম্মান চলে যাওয়ার আগে এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে বলে।
তখনই পাত্রের মা রেগে যায় আর বলতে থাকে যে সারোজ কি নিজের দিকে একবার তাকিয়ে দেখেছে? আয়নায় কখনো দেখেছে নিজেকে? খেতে খেতে কত মোটা হয়ে গেছে সে, তাকে তো কখনো কেউ বিয়েই করবে না। এটা শুনে মাডা বলে ওঠে যে তারা তাদের মেয়েদের তখনই বিয়ে দিবে যখন তারা বিয়ের জন্য রাজি থাকবে, আর কেউ বিয়ে না করলেও তার কোনো সমস্যা নেই, তারা এখন চলে যেতে পারে। তো তারা আর কোনো উত্তর না পেয়ে সেখান থেকে চুপচাপ উঠে চলে যায়। সারোজার প্রীতিও তো তখন অনেক বেশি খুশি হয়। এরপর আমাদেরকে রাতের বেলা দেখানো হয় শান্তনুকে। সে রাস্তায় বসে সেই ফটোগ্রাফারকেই বলতে থাকে যে সারোজ এই দিক থেকে এসেছে, তার মানে তার শ্বশুরবাড়ি এই দিকে। তখন ফটোগ্রাফার তার কাছে জানতে চায় যে সেই মোটা মেয়েটার মধ্যে এমন কি দেখেছে যে তার জন্য তার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে আর এখনই শ্বশুরবাড়ি করছে। শান্তনু তখন তাকে বলে যে তার মতো ছেলেরা মেয়েদেরকে মোটা চিকন দেখে ভালোবাসে, কিন্তু তার জন্য এটা একেবারেই ম্যাটার করে না, তার জন্য মোটা হওয়া খুশি থাকার প্রতীক। এটা বলেই সে সারোজের ছবি দেখতে থাকে। সে তো তার জন্য একেবারে পাগল হয়ে গেছে। তো এরপর দেখানো হয় ইনায়াকে। সে রাতে মদের বোতল নিয়ে সারোজদের বাসায় আসে। সারোজ তখন তাকে চুপি চুপি ছাদে নিয়ে যেতে থাকে। তখনই তারা দেখে সারোজের মাডা ঘুমিয়ে ঘুমিয়ে তার মায়ের স্বপ্ন দেখছে। তখন সারোজের মাকে দেখানো হয় যে কিনা অনেক আগে মারা গিয়েছে, কিন্তু এখনো তার বাবা তার মাকে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, ইনায়া আর সারোজ ছাদে আসলে ইনায়া তাকে তার বয়ফ্রেন্ডের থেকে পাওয়া গিফট দেখায়। তো এটা দেখে সারোজ তার কাছে জানতে চায় যে সে এরকম নতুন নতুন বয়ফ্রেন্ড পায় কোত্থেকে। ইনায়া বলে যে এমন বয়ফ্রেন্ড যে কোনো জায়গায় পাওয়া যায়, কিন্তু এগুলো আসলে রিয়েল হয় না, কারণ সে তো শুধু তার হাত ধরতে দিয়েছিল, কিন্তু সে তার সাথে ইন্টিমেট হতে চেয়েছে। এটা শুনে সারোজ বলে যে সে তাকে চড় মারেনি। ইনায়া বলে যে তার প্রয়োজন হয়নি, সে শুধু বলেছে যে তাকে তার প্যারেন্টসের সাথে দেখা করিয়ে দিতে, সে বিয়ের কথা বলবে, আর সেখানেই সব শেষ। এই কথা বললেই তো সব ছেলেরা ভয় পেয়ে যায় আর ধারে কাছেও আসে না। যাই হোক, তো পরদিন আমাদেরকে শান্তনুর পরিবারকে দেখানো হয়। তার পরিবারে তার মা, বাবা, ভাই আর ভাবি আছে। তার বাবা একটু পাগল টাইপের, সে সব সময় টিভি দেখত এবং একভাবে হাসতে থাকতো। যাই হোক, তো শান্তনুর ভাই এসে তার কাছে জানতে চায় যে সে কেন তার আনা বিয়ের প্রস্তাবটি রিজেক্ট করে দিয়েছে। তারা তো তাদের দোকান আর কতগুলো টাকা যৌতুকও দিত। শান্তনু এটা শুনে তাকে বলে যে সে তো তার কাছে শুনে প্রস্তাব আনেনি, আর তাছাড়া এই যৌতুক পেয়ে তো শুধু তার লাভ হবে। তখনই তার ভাবি তার ভাইয়ের বিষয় থেকে মন সরানোর জন্য তার ছেলেকে 5 টাকার জায়গায় 50 টাকা দেয়, যার জন্য শান্তনুর ভাই ছেলের থেকে টাকা নিয়ে নেওয়ার জন্য যায়, আর শান্তনুও তার ভাইয়ের বকা থেকে বেঁচে যায়। বোঝাই যায় শান্তনুর তার ভাবির সাথে সম্পর্ক বেশ ভালো। তো এদিকে সারোজ সকাল সকাল উঠে পড়ে। এরপর সে তার মা আর দিদির ছবির সামনে যেয়ে প্রণাম করে এবং তার মাকে বলে যে সে কি স্বর্গে কোনো হ্যান্ডসাম কাউকে পেয়েছে। তখনই সেখানে তার মাডা তার জন্য অনেক অনেক নাস্তা নিয়ে আসে এবং তাকে বলে যে তার মা এখনো তার জন্যই অপেক্ষা করছে। যাই হোক, তো তাদের কথা বলার সময় সেখানে পিন্টু আসে আর সে সারোজকে সিঙ্গারা দিয়ে বলে যে সে কি তার কথা ইনায়াকে বলেছে। সারোজ বলে ইনায়ার কালকেই 20 নাম্বার ব্রেকআপ হয়েছে, সে এখন অনেক কষ্টে আছে, আর কয়দিন পরেই সে পিন্টুর কথা তাকে বলবে, তবে এখন নয়। পিন্টু তখন তাকে বলে যে সে যেন তাকে তাড়াতাড়ি তার 21 নাম্বার বয়ফ্রেন্ড বানিয়ে দেয়, না হলে তার ঘরের লোকেরা তাকে দুধওয়ালার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে, যা সে একদমই চায় না। সারোজ তখন তাকে বলে যে সে যেন এখানেই বিয়ে করে নেয়, কারণ ইনায়ার কোনো ঠিক নেই। কিন্তু পিন্টু ইনায়াকে ছাড়া আর কিছু বোঝেই না। যাই হোক, পিন্টুকে আর না বুঝিয়ে ইনায়া তার অফিসে চলে যায়। সেখানে গিয়ে সে তার ম্যাট্রিমোনিয়াল অ্যাপে বিক্রমের প্রোফাইল দেখে। এটা দেখে তো সে অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়। সে তখন ইনায়াকেও এটা দেখায়। ইনায়া তাকে এটা দেখে বলে যে এ তো তাদের অ্যাপের গোল্ডেন ক্লায়েন্ট, কিন্তু লগ ইন করতে পারছে না দেখে তাকে ইংলিশে গালি দিচ্ছে। কিন্তু সারোজ তাকে কিভাবে চেনে? সারোজ তখন তাকে বলে যে বিক্রম হলো তার ছোটবেলার স্কুলের ক্রাশ, আর এখনো সে তাকে ছাড়া আর কাউকে ভাবতেই পারে না। তাই সে তখন ইনায়াকে বলে যে সে তো ছেলে পটানোতে এক্সপার্ট, সে যেন তার সাথে বিক্রমের একটু সেটিং করিয়ে দেয়। ইনায়াও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপর দেখানো হয় শান্তনুকে। সে তার জিমে ছিল।
তখন তার কাছে সেই ফটোগ্রাফার আসে এবং তাকে বলে যে সে একটা মুশকিলে পড়েছে। সে একটা অনেক বড় বিয়ের ফটোগ্রাফির কন্ট্রাক্ট পেয়েছে, কিন্তু ভাবি অর্থাৎ সারোজ তার এমন অবস্থা করায় তার পক্ষে ফটোগ্রাফি করা সম্ভব না। এর জন্য শান্তনু যেন তার সাথে যায় এবং তারা 50-50 টাকা ভাগ করে নিবে। শান্তনুর কোনো চিন্তার প্রয়োজনই নেই। তখন শান্তনু বলে যে ঠিক আছে, সে যাবে, তবে পেমেন্টের 70% শান্তনু নিবে আর সে নিবে মাত্র 30%। ফটোগ্রাফার প্রথমে রাজি না হলেও পরে কোনো উপায় না পেয়ে সে তার এই ডিলে রাজি হয়। তো এরপর তারা সেই বিয়েতে যায়। শান্তনু যেভাবে পারে সেভাবেই ছবি তুলতে থাকে। তখন অন্যদিকে দেখানো হয় সেই একই বিয়েতে সারোজ আর ইনায়াও এসেছে, কারণ বিয়েটা তাদের আর একজন মেয়ে ফ্রেন্ডের ছিল। আর সেখানে ক্যাটারিনের দায়িত্বে আসে পিন্টু। পিন্টু তাদেরকে লুকিয়ে গেস্টদের এড়িয়ে ফুচকার মধ্যে ওয়াইন আর ড্রিঙ্ক মিলিয়ে দেয়। তারা ওটা খেয়ে অনেক বেশি এনজয় করতে থাকে। তখন এই দিকে ফটোগ্রাফার সেখানে সারোজকে দেখতে পায় আর সাথে সাথেই শান্তনুকে জানায়। শান্তনু তখন সারোজের সাথে কথা বলার জন্য যায়। তখনই সে সারোজের হাত থেকে তার ফুচকাটা নিয়ে নেয়। সারোজও তাকে দেখে চিনতে পারে আর ওই ফটোগ্রাফারকেও চিনে ফেলে। তাই সে তো তাকে তখনও মারতে যায়, কিন্তু শান্তনু তাকে বলে যে তার এক থাপ্পড়ের জন্য সে 3 দিন হাসপাতালে থেকে এসেছে, তাই দয়া করে তাকে আর মারার দরকার নেই। তখনই ফটোগ্রাফারও তার কাছে ক্ষমা চেয়ে নেয়। সে সময় সারোজ তার কাছে তার নাম জানতে চায়। সেও সুন্দর করে তার নাম বলে এবং ফুচকাটা খায়। তখন সে ফুচকাতে কি আছে তা বুঝতে পেরে গেলে সারোজ তার মুখ আটকে দেয় এবং বলে যে সে যেটা জানে তা যেন সে নিজের মধ্যেই রাখে, না হলে এই গরিব পিন্টুর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তো এই সময়ই দেখা যায় তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে আর সারোজ এই ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত সরে আসে। তখন শান্তনু বলে যে সিক্রেট লুকিয়ে রাখার জন্য এখন তাকেও ফুচকা খাওয়াতে হবে। এরপর তারা দুজন মিলেই একসাথে অনেকগুলো ফুচকা খায় আর বেশ এনজয় করতে থাকে। এরপর তারা একসাথে এই বিয়েতে অনেক নাচও করে। তো এই বিয়ের শেষের দিকে সারোজ শান্তনুর জায়গায় বিক্রমকেই কল্পনা করতে থাকে এবং অনেক বেশি ব্লাশ করতে থাকে। যাই হোক, এরপর বিয়ের প্রোগ্রাম শেষে শান্তনু সারোজকে তার বাসার সামনে ড্রপ করে দিতে আসে। তখনই উপরতলাতে তার চাচি এটা দেখে তার চাচাকে বলে যে তার আদরের সারোজ চলে এসেছে। তার তো অনেক পাখা গজিয়েছে, তার বিয়ে দেওয়ার পরেই সে একটু সুখে থাকবে। তখন সারোজের চাচা তাকে কিছু বলতে না পেরে তার গায়ে কাপড়ের পানি দিয়ে দেয়, যেটা সারোজের গায়ে লাগলে সে উপরে তাকিয়ে তার চাচিকে প্রণাম দেয়। তখন তার চাচা চাচিকে বলে যে সারোজ তার কত সম্মান করে আর সে সারাটা দিন শুধু সারোজের পেছনেই পড়ে থাকে আর তাকে নিয়ে উল্টোপাল্টা বলতেই থাকে। যাই হোক, এরপর তারা ঘরের ভেতরে চলে যায়। তখনই নিচে শান্তনু সারোজের কাছে জানতে চায় যে সে কি কাজ করে। সারোজ জানায় সে বিয়ে করানোর কাজ করে। তার ল্যাপটপে অনেক ছেলে মেয়ের প্রোফাইল রয়েছে। তখন সে শান্তনুর কাছে জানতে চায় যে সে কি বিয়ে করবে। শান্তনু বলে তার এত তাড়াতাড়ি তার স্বাধীনতা হারানোর ইচ্ছে নেই, কিন্তু যদি তার ল্যাপটপে তার নিজের প্রোফাইল থাকে তাহলে সে রাজি আছে। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। তখন সারোজ মনে মনে বলতে থাকে যে শান্তনু এমনিতে ভালো ছেলে, কিন্তু সে কিছু তো একটা ভাবছে। তো এরপর সকালে দেখানো হয় সারোজের মাডা এবং চাচা ছাদে বসে যোগা করছিল। তখনই চাচা মাডার কাছে জানতে চায় যে তাদের মেয়েরা যখন ইচ্ছা তখন বিয়ে করবে। এটা ঠিক আছে, কিন্তু সে সারোজের বিয়ে নিয়ে কি ভেবেছে? তখন মাডা বলে যে সারোজ যখন তাদেরকে তার পছন্দের মানুষের কথা জানাবে তখনই তারা 2 ভাই মিলে তাকে বিয়ে দিয়ে দিবে, সেই পর্যন্ত সে অপেক্ষা করতে চায়। তখন সারোজের চাচা বলে যে তারা সারোজের বিয়ে অনেক ধুমধাম করে দিবে, কিন্তু তার এই বউ সারাক্ষণ সারোজের বিয়ে নিয়ে তার মাথা খারাপ করে ফেলে। তার তো ইচ্ছে করে কোনো একদিন বিষ দিয়ে তাকে মেরে ফেলতে। তখন মাডা বলে এত চিন্তার কি আছে, সে শুধু তার কথার হ্যাঁতে হ্যাঁ মিলাক, তাহলেই তো হয়ে যায়। এরপর যা হবে তা দেখা যাবে। সে আরো বলে যে মেয়েদেরকে এটা ভেবে বিয়ে দিতে হয় না যে পাড়াপড়শি কি বলবে বা মেয়ের বয়স বেড়ে যাচ্ছে। তাদেরকে লিখিয়ে পড়িয়ে নিজের পায়ে দাঁড় করাতে হয়, তারপরই তাদের পছন্দে বিয়ে দিতে হয়, যাতে তারা
যেখানেই যাক ভালোভাবে থাকতে পারবে। তো সারোজের চাচাও তখন তার বলা কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পারে। যাই হোক, এরপর আমাদেরকে সারোজ আর ইনায়াকে দেখানো হয়। ইনায়া ল্যাপটপে কাজ করতে থাকলে সারোজ তার কাছে জানতে চায় যে সে কি করছে। তখন ইনায়া তাকে একটি প্রোফাইল দেখায় যেখানে নাম দেয়া ছিল আলিয়া শর্মা, কিন্তু সেখানে ছবিটা ছিল সারোজের, কিন্তু তাকে এডিট করে স্লিম করে দেওয়া হয়েছে। এটা দেখে সারোজ তাকে বলে যে সে এটা কেন করলো, এটা তো একটা চিটিং, সে তো মোটেই স্লিম নয়। ইনায়া তখন তাকে বলে যে বিক্রমের প্রোফাইলে দেয়া যে সে ইন্টেলিজেন্ট, ওয়ার্কিং আর স্লিম ফিট মেয়ে চায়, তার জন্যই তাকে এখন থেকে তার খাবারকে ছেড়ে দিতে হবে আর তার ভালোবাসার জন্য জিমে জয়েন করতে হবে, অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, না হলে তো তার ক্রাশ তাকে পছন্দই করবে না। কিন্তু সারোজ তো তার বডি যেমন তেমনই নিজেকে অনেক পছন্দ করে, সে কখনোই স্লিম হওয়ার কথা চিন্তাও করেনি। কিন্তু তার ভালোবাসা বিক্রমকে পাওয়ার জন্য সে এবার ইনায়ার কথায় রাজি হয়ে যায়। কিন্তু সে চাইছিল কোনো কষ্ট না করেই স্লিম হতে, তবে সেটা তো আর সম্ভব নয়। তাই পরদিনই ইনায়ার কথায় সে একটি জিমে চলে আসে। তো সেখানে দেখা যায় এই জিমটি আর কারো নয়, সেই শান্তনুর, যে সারোজকে পছন্দ করে। তো শান্তনু তো তাকে ওখানে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং নিজেই তার সাথে কথা বলার জন্য আসে। তখনই সারোজ মনে করে যে সে তাকে স্টক করছে, কিন্তু শান্তনু তখন তাকে জানায় যে এই জিমের সে হেড ট্রেনার। তো সারোজ তখন তাকে বলতে থাকে যে তাহলে তার 1 বছরের মেম্বারশিপ ফ্রি। শান্তনু তখন অবাক হয় যে সে কেন নিজেকে স্লিম বানাতে যাচ্ছে, তবে একই সাথে সে এক্সাইটেডও থাকে যে এখন থেকে তারা প্রত্যেক দিন দেখা করতে পারবে। তো তখনই সারোজ তাকে বলে যে সে একদম পেইন ছাড়া স্লিম হতে চায়। এটা বলেই সে চলে যেতে লাগে। তখনই তাকে বিক্রম মেসেজ দিয়ে বলে যে সে তার মতো একজনকেই খুঁজছে বিয়ে করার জন্য। তখন শান্তনু পেছনে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে যে সে যদি তার দিকে ঘুরে তাকায় তার মানে সে তাকে পছন্দ করে। আর ঠিক তখনই বিক্রমের মেসেজ পেয়ে সারোজ তো অনেক এক্সাইটেড হয়ে যায় আর পেছন ফিরে তার দিকে তাকায়। আর শান্তনু বেচারা তো ভাবে যে সারোজ তাকে পছন্দ করে, তাই সেও অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, এরপর থেকেই দেখা যায় রোজ সারোজ বিক্রমের সাথে কথা বলতে থাকে এবং বিক্রমও তার সাথে অনেক সুন্দর করে কথা বলে, যেটা সারোজেরও খুব ভালো লাগে। আর এসব দেখে সারোজ আরো বেশি মোটিভেশন পায় চিকন হওয়ার। তাই সে এখন রোজ জিমে যায় আর হার্ড ওয়ার্কও করে। আর এখন সে আর শান্তনু প্রায় ঘুরে বেড়ায়। আর শান্তনু তো তাকে তার যা ইচ্ছা তাই খেতে দিত, কোনো কিছুতে মানা করত না। আর শান্তনু তাকে অনেকবার প্রপোজ করার কথাও ভেবেছে, কিন্তু ভয়তে বলতে পারেনি। আর এইদিকে সারোজ শুধু বিক্রমেরই স্বপ্ন দেখে যাচ্ছিল। এরপর দেখানো হয় মাদাকে, তার কাছে পিন্টু আসে আর তার দোকানের জন্য মশলা কিনতে চায়, কিন্তু সে তাকে তার আগের ধারের টাকা দিয়ে দিতে বলে, তারপর মশলা দিবে। তো এই নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছিল। তখনই সেখানে চিন্তান আসে। সে পিন্টুর থেকে টাকা নিয়ে বলে যে এই টাকা সে মাতার ভাজানের জন্য নিচ্ছে, আর তাকে একটি স্লিপ দিয়ে সে সেখান থেকে চলে যায়। তখন সে দেখে যে স্লিপে ভাজানের তারিখ বা কোথায় এটা হবে কিছুই দেওয়া নেই। তখন মাডা তাকে বলে যে এটা হলো মানুষের থেকে টাকা নেওয়ার নতুন টেকনিক, এরা মিথ্যা কথা বলে এভাবে টাকা নিয়ে নেয়। যাই হোক, এরপর দেখানো হয় শান্তনু ফটোগ্রাফারের সাথে বসে আছে এবং সে ফটোগ্রাফারকে জানায় যে সে এখনো সারোজকে তার মনের কথা জানাতে পারেনি। এই কথা শুনে ফটোগ্রাফার তাকে বলে যে তার উচিত যত তাড়াতাড়ি সম্ভব তার মনের কথা তাকে জানিয়ে দেওয়া, না হলে কিন্তু কখন সে বরের জায়গায় মামা হয়ে যাবে তা সে বুঝতেও পারবে না। এটা শুনে শান্তনু তখনই চলে যায় সারোজের বাসার সামনে। বেচারা তো টেনশনেই পড়ে গিয়েছিল। তো সেখানেই মাডা তার দোকানে বসেছিল, কিন্তু তাকে শান্তনু চিনত না। সে তাকে মনে করেছিল যে সে হয়তো সারোজের বাবার দোকানে চাকরি করে। তাই যখন সে ওখানে সারোজের জন্য দাঁড়িয়ে থাকে তখন তার কাছে মাডা জানতে চায় যে সে কি শুধু তাকে পছন্দ করে নাকি বিয়ে করারও ইচ্ছা আছে। শান্তনু তখন তাকে তার কাজে মন দিতে বলে। সেই সময় মাডা বলে যে সে চাইলে তাকে সাহায্য করতে পারে আর তার সাথে সারোজের বাবার দেখাও করিয়ে দিতে পারে। এটা শুনেই তো শান্তনু তার কাছে যায় এবং তাকে 100 টাকা দিয়ে বলে যে সে যদি এই কাজটা করে দিতে পারে তাহলে সে তাকে আরো 50 টাকা দিবে। তখনই সেখানে সারোজ চলে আসে। শান্তনু তখন মাডার সাথে কথা ঘুরিয়ে বলে যে সে যেন তাদের দোকান ভালোভাবে দেখভাল
দেখভাল করে। তখন সারোজ তাকে বলে যে তা তো সে করবেই, কারণ এই দোকানটাই তো তার। এই কথা শুনে তো শান্তনু অনেক বেশি অবাক হয়ে যায় এবং কার সাথে কি হলো সে কিছুই বুঝতে পারে না, আর মনে করতে থাকে যে কি না কি মনে করলো সারোজের বাবা। তখনই সারোজ তাকে তার সাথে এক জায়গায় যেতে বলে। তখন সে চুপচাপ তার সাথে চলে যায়, কিন্তু সারোজের বাবা কিছুই মনে করেনি, বরং তার তো শান্তনুকে খুবই ভালো লেগেছে। যাই হোক, সারোজ তখন শান্তনুকে নিয়ে চিন্তানের কাছে যায় এবং তাকে বলে যে সে যেটা করছে সেটা থামানোর জন্যই সে এখানে এসেছে। তখন চিন্তান তার সাথে খারাপ ভাষায় কথা বলে। সে সময় শান্তনুর প্রচুর রাগ হয় এবং সে চিন্তানকে খুব পিটাতে থাকে। তো পেটানো শেষ হলে সারোজ চিন্তানকে বলে যে সে যেন কালকের মধ্যে বাজারের সবার টাকা সবাইকে ফিরিয়ে দিয়ে আসে, না হলে এই অ্যাংরি বার্ড শান্তনু কিন্তু তাকে আবারও পিটাবে। তো পরদিন সকালে সারোজ জগিং করার জন্য বের হয়। এরপর সে ইনায়ের কাছে এসে বসলে সে তাকে বলে যে সে ভালোবাসায় পুরো পাগল হয়ে গিয়েছে। ইনায়া তাকে বলে যে একটু তো তাকে কষ্ট করতেই হবে, আর এই জামানায় লয়াল ছেলে পাওয়া যায় না। এই যে সে যেমন এখনো খুঁজে যাচ্ছে। তো তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই সারোজের ফোনে বিক্রমের ভিডিও কল আসে। এটা দেখে তো সে অনেক বেশি প্যানিক করতে থাকে। তারা বুঝতে পারে না যে তারা এখন কি করবে। তখনই তারা বুদ্ধি করে তাদের বাসায় যায় আর ব্ল্যাঙ্কেটের নিচে বসে অন্ধকারে কল রিসিভ করে এবং বিক্রমকে বলে যে তাদের কারেন্ট চলে গেছে। তখন বিক্রম তাকে বলে যে সে তাকে কিছু বলতে চায়, কিন্তু তখনই তার কলটি কেটে যায়। কিছুক্ষণ পর সেই বিক্রমকে কল করার ট্রাই করে, কিন্তু এইবার আর বিক্রম তার কল পিক করে না। যাই হোক, এরপর দেখানো হয় শান্তনু আর পিন্টু মাডা আর চাচার সাথে লুডো খেলছিল। তখনই চাচা তাদের জানায় যে সে লাভ ম্যারেজ করেছিল আর এখন তার এই অবস্থা। এটা শুনে শান্তনু বলে যে সে সারোজকে অনেক ভালো রাখবে, তার সব কথা শুনবে। তখন মাডা বলে যে এখন সে কিছুই বুঝবে না, বিয়ের পর নিজের ভুল না হলেও সরি তারই বলতে হবে। এটা বলে তারা অনেক হাসি ঠাট্টা করতে থাকে। আর এইদিকে সারোজ 2 মাস জিমে যাওয়ার পর ওয়েট মেশিনে তার ওজন মাপতে যায় আর দেখতে পায় তার ওয়েট আগের থেকে আরো বেড়ে গিয়েছে। এটা দেখে তো তার মাথা অনেক বেশি গরম হয়ে যায় এবং সে এটা ইনায়া আর পিন্টুকে জানায় যে সে এত কষ্ট করেও স্লিম হতে পারছে না, উল্টো তার ওজন বেড়ে গেছে। তখন ইনায়া তাকে বলে যে এর পেছনে তার ট্রেনার শান্তনু দায়ী, কারণ কোন ট্রেনার তার ট্রেনিকে এত বেশি বেশি খাওয়ায়। তখন পিন্টু শান্তনুর সাইড নিয়ে বলে যে এতে শান্তনুর কোনো দোষ নেই, কিন্তু ততক্ষণে সারোজ শান্তনুর উপর অনেক রেগে গিয়েছিল। তো শান্তনু তাকে কল করলেও সে তার কল ধরে না, তাকে ইগনোর করতে থাকে। এরপর একদিন রাস্তায় সারোজ স্কুটি নিয়ে গেলে শান্তনু তাকে দেখে ডাকতে থাকে, কিন্তু সে তাকে তখনও ইগনোর করলে শান্তনু তার কাছে আসে এবং তাকে বলে যে সে কেন এরকম বাচ্চাদের মতো বিহেভ করছে। সে তাকে এতবার ডাকলো, সে থামলো না কেন? তাছাড়া সে তার কলও কেন পিক করেনি? তখন সারোজ তাকে বলে যে সে আর তার সাথে কোনো কথা বলতে চাচ্ছে না, কারণ সে 2 মাস ধরে তার সাথে জিম করেছে, কিন্তু এখনো তার ওয়েট কমছে না। এভাবে তো সে বিক্রমকে পাবে না। এটা শুনে শান্তনু তার কাছে জিজ্ঞেস করে যে এই বিক্রমটাকে। তখন সারোজ জানায় যে বিক্রমকে সে ভালোবাসে এবং তার জন্যই সে স্লিম হতে চাচ্ছে। এই কথা শুনে শান্তনুর মনটাই খারাপ হয়ে যায় এবং সে সারোজকে বলে যে সে অন্যের ভালোবাসা পাওয়ার জন্য কেন নিজেকে চেঞ্জ করতে চাচ্ছে, এটা তো পাগলামি। তখন সারোজ বলে যে ভালোবাসার আর এক নাম পাগলামি। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপর থেকে শান্তনু শুধু তার সাথে সারোজের কাটানো সময়গুলোর কথাই ভাবতে থাকে। সে তাকে অনেক বেশি মিস করছিল, আর তখনই সারোজ শুধু বিক্রমকেই ভেবে যাচ্ছিল। সে বিক্রমের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাও করে, কিন্তু বিক্রম কোনো কারণে তার ফোন তুলছিল না। তখন একদিন দেখানো হয় বিক্রম কানাডা থেকে ইন্ডিয়াতে চলে এসেছে, আর এইদিকে তখন সারোজ তার বাবার সাথে বাসায় বসেছিল, আর তার বাবা তাকে বলছিল সে যেন প্রেম করে বিয়ে করে, যে তার থেকে যৌতুক নিবে না। আর তার কাছেই তো এমন একজন ছেলে আছে। সে আসলে শান্তনুর কথাই বলছিল, কিন্তু তার নাম নেয় না। তখনই দরজায় কেউ নক করলে মাডা মনে করে যে শান্তনু এসেছে, তাই সে তাকে ভেতরে ঢুকতে বলে, কিন্তু সেখানে আসে বিক্রম। বিক্রমকে দেখে তো সারোজ অনেক বেশি অবাক হয়ে যায়। মাডা তখন তার কাছে জানতে চায় যে সে কার সাথে দেখা করতে এসেছে। তখন বিক্রম জানায় যে সে আলিয়ার সাথে দেখা করতে এসেছে। আলিয়াকে তা মাডা চিনতে পারে না। তখন সারোজ তাকে বলে যে আলিয়া তার মেয়ে। সে ভুলে গেল। সারোজের কথায় মাডাও অ্যাক্টিং করতে থাকে। তখন সারোজ বলে যে আলিয়া তার কথা বলেছে, আর সে আলিয়ার বড় বোন, আর আলিয়া এখন বাসায় নেই। সে একটা কাজে শহরের বাইরে গিয়েছে, তাই সে যেন এখন চলে যায়। পরে সে আলিয়ার সাথে ফোনে কথা বলে নিবে।
বিক্রম তখন অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে ওখান থেকে চলে যায়। তখন মাডা তার কাছে জানতে চায় যে এগুলো কি হচ্ছে। সারোজ বলে যে সে শুধু এইটা জানুক যে তার এখন থেকে 2টা মেয়ে, আলিয়া আর সারোজ। এটা বলেই সে চলে যায়। এরপর সে ইনায়া আর পিন্টুর সাথে দেখা করে আর তাদেরকে সবটা জানায়। ইনায়া তার কাছে জানতে চায় যে বিক্রম তাকে চিনতে পারেনি তো। সারোজ জানায় যে সে তাকে চেনেনি, তার জন্য সে এক্সিস্টই করে না। এটা নিয়ে সে অনেক ভাবতে থাকে। তখনই তার কাছে বিক্রমের কল আসে। তখন ইনায়া তার কাছে জানতে চায় যে সে এখন বিক্রমের সাথে সারোজ হয়ে কথা বলবে নাকি আলিয়া হয়ে। এটা শুনে তো তার মাথায় একটি প্ল্যান আসে আর সে তখন তাদেরকে একটি সিম কার্ডের দোকানে নিয়ে যায়। পিন্টু বলে সে কি করতে চাইছে। সারোজ তাকে জানায় যে সে তার আগের নাম্বার দিয়ে বিক্রমের সাথে আলিয়া হয়ে কথা বলবে আর এই নতুন নাম্বার দিয়ে সে বিক্রমের সাথে সারোজ হয়ে কথা বলবে। এরপর দেখানো হয় সারোজের কাছে বিক্রম রাতে কল করে। সারোজ তাকে আলিয়া হয়ে বলে যে তার খুব খারাপ লাগছে যে সে তাকে এভাবে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু একটি জরুরি কাজের জন্য তার এখানে আসতে হলো। বিক্রম তখন তাকে বলে যে সে তার কাজ শেষ করে তার কাছে চলে আসুক। সে এটাও বলে যে সে তো তার ফ্যামিলিকেও তার ব্যাপারে জানিয়েছে, তারাও তার সাথে দেখা করার জন্য অনেক বেশি এক্সাইটেড। এরপর সে মিস ইউ বলে কল কেটে দেয়। তখনই ইনায়া তাকে বলে যে সে ছেলেদের চেনে, কখন কার জন্য তাদের মন চলে আসে বলা যায় না। তাই সারোজ যেন এখন তার সাথে সারোজ হয়ে দেখা করে আর তাকে সারোজের প্রেমে ফেলে দেয়। আর ততক্ষণ এক্সারসাইজও চালিয়ে যাক সে। সারোজের এই প্ল্যানটা অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আর এক মোটিভেশন পেয়ে সে এবার বাসায় বসেই এক্সারসাইজ করা শুরু করে দেয়। কিন্তু বাসায় বসে কন্টিনিউ করা তার জন্য অনেক ঝামেলার হয়ে যাচ্ছিল। তখনই আমাদেরকে শান্তনুকে দেখানো হয়। সে চায়ের দোকানে খুব মন খারাপ করে বসেছিল। তখনই তার কাছে মাডা আসে আর তাকে বলে যে সে তো মনে হয় বিক্রমের কথা জেনে গিয়েছে, এর জন্য সে আর তাদের ওখানে আসছে না। তখন শান্তনু তাকে বলে যে সারোজ অন্য কাউকে চাইলে সে আর এসে কি বা করবে। মাডা তখন বলে যে সে তার চেষ্টা চালিয়ে যাক, তারপর যা হওয়ার তাই হবে। এটা শুনে তখন পরদিনই শান্তনু তার বাবাকে নিয়ে মাডার কাছে যায় তার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। কিন্তু তার বাবা কানে না শোনায় আর উল্টোপাল্টা কথা বলায় মাডা তার সাথে কি কথা বলবে কিছুই বুঝতে পারে না। আর এইদিকে শান্তনু সারোজের সাথে দেখা করতে যায়। তখন সে সারোজকে বলে যে তাকে যখন সে প্রথম দেখেছিল তখনই সে মনে করেছিল যে সে নিজেকে অনেক বেশি ভালোবাসে, সে কোনো কিছুর জন্য কখনো নিজেকে চেঞ্জ করবে না। তখন সারোজ তাকে বলে যে সে কি কখনো কাউকে ভালোবেসেছে, কারণ ভালোবাসলে মানুষ সবকিছু করতে পারে। এটা বলেই সে চলে যেতে লাগে। তখনই শান্তনু তাকে ডাকে আর বলে যে সে কি কাল থেকে জিমে জয়েন করবে। সারোজ তো এটা শুনে অনেক খুশি হয়। এরপর থেকে সে আবারও প্রত্যেকদিন জিমে যায় আর অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে থাকে। এরপর একদিন সে বিক্রমকে আলিয়া হয়ে কল করে এবং বলে যে সে কি কালকে ফ্রি আছে, কারণ তার বোন সারোজ তার সাথে দেখা করবে। বিক্রম তখন এর কারণ জানতে চাইলে সে বলে যে তার বোন কোথায় বিয়ে করবে, সে কেমন, তার কোনো খারাপ অভ্যাস আছে নাকি, এটা জানার জন্যই তার বোন দেখা করতে চেয়েছে। সে জানে এটা একটু ওল্ড ফ্যাশন, কিন্তু কি আর করার। তখন বিক্রমও তাকে বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, সে তো এখানে তাকেই নিতে এসেছে, তাকে না নিয়ে সে যাবেই না। তো পরদিন সারোজ বিক্রমকে ডাকে। তখন বিক্রম আসার আগে সে ইনায়া আর শান্তনুর সাথে পিন্টুর দোকানে বসে থাকে এবং তাদের কাছে জানতে চায় যে সে বিক্রমকে কোথায় নিয়ে যাবে। তখনই সেখানে বিক্রম তার গাড়ি নিয়ে চলে আসে আর সে তাকে নিয়ে বেরিয়ে পড়ে। তখন পিন্টু শান্তনুকে বলে যে তার হয়তো এখন অনেক বেশি কষ্ট হচ্ছে। তখন শান্তনু বলে যে 7 পাকে বাঁধার একটি পাক বাকি থাকা পর্যন্ত মেয়ে ভাগিয়ে নেওয়া যায়, তাই সে হাল ছাড়বে না, সে তার চেষ্টা চালিয়েই যাবে। এটা বলে সেও তার বাইক নিয়ে তাদের পেছন পেছন বেরিয়ে পড়ে। এরপর থেকে তারা সবাই মিলে একসাথে সব জায়গায় ঘুরত। কিন্তু বিক্রমের ইংলিশ স্টাইল সারোজের সাথে যেতই না। তারপরও সে বিক্রমের মতো হয়ে চলার চেষ্টা করত। তারা একসাথে হোলিও খেলে। তখনও যাই হয়ে যাক, শান্তনু তার সাথেই থাকত এবং তার সর্বোচ্চটা দিয়ে সারোজকে বিক্রমের থেকে সে দূরে রাখার চেষ্টা করতে থাকে। যাই হোক, এরপর একদিন মাডার কাছে সারোজের চাচা চাচি আসে আর তাকে জানায় যে প্রীতির জন্য অনেক ভালো ছেলে পেয়েছে তারা। ছেলের নিজের গাড়ি সার্ভিসিং এর দোকান আছে। এটা শুনেই তো মাডা অনেক খুশি হয়। তখন চাচি তার কাছে সারোজ কোথায় আছে সেটা জানতে চায়।
কারণ সে আজ পুরো এক বক্স মিষ্টি এনেছে। সারোজের তো আর একটাই হবে না, সেই জন্য মাডা তখন তাকে বলে যে সারোজ এখন হেলদি খাবার খায়। এটা শুনে চাচি বলে যে যত যাই বলুক সারোজ, সে কখনো খাওয়া ছাড়তে পারবে না। তখনই চাচা তাকে নিয়ে ওখান থেকে চলে যায়। মাডা তখন তার কথাগুলো নিয়েই ভাবতে থাকে। যাই হোক, পরদিন দেখানো হয় সারোজ বিক্রমকে পিন্টুর সিঙ্গারা খাওয়ার জন্য বলে, কিন্তু বিক্রম বলে যে এটা তো অনেক অয়েলি আর আনহেলদি, তাই সে এটা খাবে না। আর এটা শুনে পিন্টুও তার থেকে তার সামোসা নিয়ে নেয়। তখন সারোজের কাছে কল আসলে সে একটু দূরে যায়। শান্তনু তখন বিক্রমকে বলে যে গাজিয়াবাদের অনেক কিছু এখন পাল্টে গিয়েছে, বাইরে থেকে কেউ এসে যা ইচ্ছা তাই করতে পারবে না। তখন বিক্রম তার কথায় হয়তো কিছুটা বুঝতে পারে, তাই সে তাকে বলে যে যতই সে কিছুদিনের জন্য কানাডা থাকুক, কিন্তু এখানের রুল সে এখনো জানে। তখনই সারোজ সেখানে আসলে তারা তাদের টপিক পাল্টে ফেলে। এরপর সারোজ বিক্রমকে নিয়ে তাদের বাসায় চলে আসে। সে তাকে তাদের স্কুল টাইমের ছবিও দেখায়। তখন ছোটবেলার ছবি দেখে বিক্রম তার কাছে আলিয়ার ছোটবেলার ছবি দেখতে চায়। সারোজ তখন তাকে তার ছোটবেলার ছবি দেখায়। তখন বিক্রম তার কাছে জানতে চায় যে তারা কি টুইন। তখনই মাডা সেখানে আসে আর বলে যে এটা খুবই অদ্ভুত ব্যাপার যে তাদের জন্ম হয়েছে ভিন্ন ভিন্ন সময়ে, কিন্তু তারা দেখতে একদম একই রকম। তো এরপর দেখানো হয় শান্তনুকে। তাকে পিন্টু বলে যে সে যদি এখনো সারোজকে তার মনের কথা জানানোর অ্যাকশন না নেয়, তাহলে সারোজ চলে যাবে বিক্রমের সাথে আর তাকে খালি হাতেই বসে থাকতে হবে। তখন শান্তনু বলে যে ভালোবাসা পেতে হলে তাড়াহুড়ো করা যাবে না, তাকে ধীরে ধীরে তার কাছে যেতে হবে। এরপর রাতে দেখানো হয় চাচি প্রীতিকে এসে বকতে থাকে, কারণ তাকে আজকে একটা ছেলে লাভ লেটার পাঠিয়েছে। তখন সারোজ তাকে বলে যে লাভ লেটার তো ওই ছেলেটা পাঠিয়েছে, এতে প্রীতির কি দোষ? সে অমন মেয়ে না যে যাকে তাকে পাত্তা দিবে। তখন চাচি তাকে বলে যে সে এগুলো নাই বলুক, সে নিজে যে একজন মেয়ে সেটাই তো সে ভুলে গিয়েছে। সারাক্ষণ যা ইচ্ছা তাই করে বেড়ায়, কোনো ধরনের কোনো চক্ষু লজ্জা নেই। তখনই তো সারোজের এসব কথা শুনে মাথাটা গরম হয়ে যায় এবং সে তার চাচিকে বলে যে তার মতো মায়েদের জন্যই মেয়েরা তাদের মনের কথা শেয়ার করতে পারে না, তাদের কাছে দোষটা হলো শুধুই মেয়েদের। এটা বলেই সে প্রীতিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সারোজের চাচি তার চাচাকে বলে যে তার সামনে তাকে এভাবে কথা শুনিয়ে গেল মেয়েটা, সে কিছুই বলল না, সব চুপ করে শুনলো। তখন সারোজের চাচা বলে যে তার ভাগ্য ভালো যে সে শুধু মুখে বলেছে, কারণ এইসব বিষয়ে সারোজের হাত আগে চলে। তো এরপর দেখানো হয় সারোজ আর বিক্রম যোগা করছিল। তখনই বিক্রম তাকে সরি বলে, কারণ সে তাকে প্রথমবার দেখে চিনতে পারেনি। তখন সারোজ তাকে বলে যে সে স্কুলে তার সাথে কখনো কথা বলেনি, এই জন্যই হয়তো তাকে চিনতে পারেনি। তখনই বিক্রম তার দিকে অন্যভাবে তাকিয়ে থাকে। যাই হোক, তখন সারোজের কাছে কল আসলে সে সবাইকে নিয়ে চলে যায় চিন্তানের আড্ডায়। এবার চিন্তান আগের বারের থেকেও বড় ঝামেলা করেছে, তাই তখন সবাই মিলে তাদেরকে খুব মার মারতে থাকে। তো মারধর করা শেষে চিন্তান আর তার লোকেরা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তখনই সারোজ বিক্রমের কাছে এসে তার কোথায় ব্যথা লেগেছে সেটা দেখতে থাকে। তখন ইনায়া তাকে বলে যে শান্তনুর হাত থেকে রক্ত পড়ছে। তখন সে তাদেরকে শান্তনুকে হাসপাতালে নিয়ে যেতে বলে আর সে নিজে বিক্রমকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর এই ব্যাপারটায় শান্তনু অনেক বেশি কষ্ট পায় আর বলতে থাকে যে সে ভালোবাসায় তার কথা মতো যা ইচ্ছা তাই করছে বলে সে তাকে কোনো মূল্যই দিচ্ছে না। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। তো যখন সে বাসায় ফিরে আসে তখন তার ফ্যামিলি তাকে জানায় যে তারা তার বিয়ে ঠিক করেছে। এই কথা শুনে তো সে অবাক হয়ে যায়। আর এই দিকে তখন দেখা যায় সারোজ বিক্রমের ব্যথায় ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছিল। তখনই বিক্রম তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তো এরপর থেকেই তারা দুজন অনেক বেশি ঘোরাফেরা করতে থাকে। তারা এখন অনেক সময় কাটায় একসাথে। তো এভাবে বেশ কদিন যায়। তারপর একদিন শান্তনু সারোজের বাসায় যায় আর মাডাকে তার বিয়ের কার্ড দেয়। এটা দেখে তো মাডা অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই সেখানে সারোজ আসে আর শান্তনুর বিয়ের কার্ড দেখে তার কাছে জানতে চায় যে সে কি বিয়ে করছে, কিন্তু সে তাকে জানালো না কেন। শান্তনু তখন বলে যে সে তো এখন তাকে এটা জানানোর জন্যই এসেছিল। এই বলেই সে তাদের থেকে লুকিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। শান্তনু হয়তো সারোজের কাছ থেকে কষ্ট পেয়ে এই বিয়ের সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, তো শান্তনু চলে যাওয়ার পর সারোজও কিছুটা কষ্ট পায়, কিন্তু তখনই আবার বিক্রমের সাথে সে তাদের বাসায় যায় এবং তার ফ্যামিলির সাথে দেখা করলে সে শান্তনুর কথা একেবারেই ভুলে যায়। এদিকে কিছুদিন পর শান্তনুর এঙ্গেজমেন্টও হয়ে যায়। যাই হোক, এরপর একদিন দেখানো হয় বিক্রম একটি কার সার্ভিসিং এর দোকানের সামনেই দাঁড়িয়েছিল। তখনই তার কাছে সেই দোকানের মালিক আসে। সে ছিল বিক্রমেরই ফ্রেন্ড। তো তারা কথা বলতে থাকলে তখন কথায় কথায় লোকটি বলে যে তার সারোজের চাচাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। তখন বিক্রমও বলে যে সেও তো সারোজের ছোট বোন আলিয়াকে পছন্দ করত, কিন্তু তারপর তো এখানে সে কিছু একটা বলতেই যাবে, তখনই লোকটি তাকে বলে যে সারোজের তো কোনো বোন নেই, সে তো একমাত্র মেয়ে। এটা শুনে তো বিক্রম একদম শকড হয়ে যায়। তো এরপর আমাদের সারোজকে দেখানো হয়। কাল প্রীতির এঙ্গেজমেন্ট, তাই সে তার জামা ডিসাইড করতে থাকে। তখনই সেখানে ইনায়া আর পিন্টু আসে। পিন্টু তাকে বলে যে কাল শান্তনুর বিয়ের ডেট ফিক্সড হয়েছে, কিন্তু সে আঞ্জলিকে মন থেকে বিয়ে করতে চায় না। এটা শুনে সারোজ বলে যে তার যার সাথে ইচ্ছা তার সাথে করুক তাহলে। তখন ইনায়া তার কাছে জানতে চায় যে সে এখনো কেন বিক্রমকে সত্যিটা জানায়নি। সারোজ বলে যে সে তাকে বলে দিবে, আর সে জানে বিক্রম তার ব্যাপারটা বুঝতে পারবে। যাই হোক, পরদিন প্রীতির এঙ্গেজমেন্ট শুরু হয়। তারা একে অপরকে রিং পরাবেই তখনই সেখানে বিক্রম আসে। তো সারোজের চাচা তখন এসে জানতে চায় যে সে কোথায় থাকে। তখন বিক্রম তাকে তার ডিটেলস জানায়। এরপর বলে সারোজের ছোট বোন আলিয়া তাকে তো কখনো তাদের ব্যাপারে জানায়নি, আর আলিয়ার ছোট চাচাতো বোনের বিয়ে হচ্ছে, সে কেন এখানে নেই। তো এইসব শুনে সারোজ বলে যে সে তাকে বলতেই যাচ্ছিল। বিক্রম তখন তার উপর চিৎকার করে ওঠে এবং বলে যে সে কি বলতে চাচ্ছিল, যে সে যেই মেয়েকে পছন্দ করে এত দূর কানাডা থেকে এসেছে সে এক্সিস্টই করে না, আর যে এক্সিস্ট করে সে স্বার্থপর ও মোটা। তখন মারা তাকে বলে যে তারা এই ব্যাপারে পরে কথা বলবে। বিক্রম তখন তাকেও বলে যে সেও তো এই প্ল্যানে ছিল, তার লজ্জা করলো না। এরপর সে সারোজকে বলে যে সে কি ভেবেছিল যে সে তার মতো মোটাকে পছন্দ করবে। তাকে তো তার ফ্যামিলির সাথে দেখা করাতেও তার লজ্জা লেগেছে, তার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আর তাকে সে কেন কোনো ছেলেই বিয়ে করবে না। এটা বলে সে চলে গেলে পাত্রপক্ষ এঙ্গেজমেন্ট না করেই সেখান থেকে চলে যায়। তখন সারোজের চাচি সারোজকেই দোষারোপ করতে থাকে। সারোজও তখন কিছু একটা রিয়েলাইজ করে, আর সে তখনই মাডাকে বলে যে আসলেই তার বুদ্ধি লোপ পেয়েছিল। সে সবসময় যেই সারোজকে ভালোবাসত বিক্রমের জন্য সে তাকেই হারিয়ে ফেলেছিল। তার জন্য সবসময় চেহারা না মন ম্যাটার করেছে, কিন্তু সে বিক্রমের জন্য সব ভুলে গিয়েছিল। তবে এখন থ্যাঙ্কস টু বিক্রম যে তার সবকিছু আবারও মনে পড়ে গেছে, সে আবার নিজেকে খুঁজে পেয়েছে। এটা বলে সে পিন্টুকে নিয়ে বিক্রমের পিছু করে এবং জ্যামের মধ্যে মাইক নিয়ে বিক্রমকে ডেকে বলে যে সে যখন তার সাথে স্কুলে পড়তো তখন তার মন চাইতো না, কিন্তু তারপরও সে রোজ তাকে দেখার জন্য যেত। এরপর সে যখন চলে যায় তখন সে অনেক কষ্ট পায়, আর প্রত্যেকদিন স্কুলে যাওয়া কন্টিনিউ করে, এটা ভেবে যে হয়তো বিক্রম আবারও ফিরে আসবে। সে তার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু সে জানতো না যে তার জন্য মন না কোমরের সাইজটা বেশি ম্যাটার করত। সে আর তাকে কারো জন্য চেঞ্জ করবে না। যখন তার হেলদি হতে ইচ্ছা করবে সে হবে, কিন্তু স্লিম হবে না। আর লাস্টে সে তাকে তার লাইফ খারাপ হওয়া থেকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস বলে। এরপর তার কথা শুনে বিক্রমেরও গিল্টি ফিল হয়, আর এইদিকে সমস্ত ক্রাউড সারোজের জন্য চিয়ার করতে থাকে। এরপর বাসায় এসে সে তার চাচাতো ভাইয়ের কাছে মাডা কোথায় তা জানতে চায়। সে তাকে জানায় যে মাডা আর সবাই শান্তনুর বিয়েতে গিয়েছে। এটা শুনে তার মনটাই খারাপ হয়ে যায়, আর তাই সে বাসায় এসে তার মায়ের ছবির সাথে একা একাই কথা বলতে থাকে। সে তাকে বলে যে সে কেন তাকে এত বড় ভুল পদক্ষেপ নেওয়া থেকে আটকালো না। তখনই সে তার সামনে তার মাকে দেখতে পায়। তার মা তাকে বলে যে ভালোবাসায় ঠকার প্রয়োজন আছে, না হলে মানুষ আসল ভালোবাসা পায় না। তখন সারোজ বলে যে সে সব খারাপ করে ফেলেছে, তার চোখের সামনে তার রিয়েল লাভ ছিল, কিন্তু সে তাকে দেখতেই পায়নি, আর এতক্ষণে হয়তো তার বিয়ের কাজও শুরু হয়ে গেছে। তখন তার মা বলে যে রিয়েল লাভ কখনো দূরে যায় না, তাই তার এখনই সেখানে যাওয়া উচিত। তখন অন্যদিকে দেখানো হয় শান্তনু তার রুমে রেডি হয়ে মন খারাপ করে বসে আছে। তখনই তার কাছে সারোজ আসে আর তাকে বলে যে তাকে শেরওয়ানিতে অনেক ভালো লাগছে, কিন্তু সে কি তার নিজের পছন্দে বিয়ে করছে। সারোজ তাকে আরো বলে যে সে বিক্রমকে সত্যিটা বলেছে। সারোজ বলতে থাকে যে সে ছোটবেলা থেকে ভালোবাসা কি জিনিস তা জানতো না, তাই যখন সে তার সামনে বিক্রমকে দেখেছে তখন শান্তনুকে ভুলে গিয়েছিল। তখন শান্তনু তাকে বলে যে সে কি তার ভুল শুধরাতে এসেছে, কিন্তু তার বিয়ে
বিয়ের সবকিছু রেডি, আর তার পরিবারের খুশিতেই তার খুশি। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে দেখানো হয় পাত্র আর পাত্রীর বিয়ে হয়ে গেছে, আর এরপর দেখা যায় তারা আসলে পিন্টু আর ইনায়া ছিল। তখনই মাডা বলে যে তাহলে শেষমেশ সারোজ তার পাত্র খুঁজেই নিয়েছে। তখনই দেখানো হয় সারোজ আর শান্তনু এখন ধাবাতে যেয়ে খাওয়া দাওয়া করছে। তারা বেশ এনজয় করতে থাকে, কিন্তু তখনই বলা হয় যে সারোজ তার মন মতো ছেলে পেয়েছে ঠিকই, তবে এখনো তাদের রিশতা পাক্কা হয়নি। আর তখন দেখানো হয় বিক্রমও তাদের সাথে এসে জয়েন করে, আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। তবে আমার তো মনে হয় শেষমেশ সারোজ শান্তনুর সাথেই তার বাকি জীবনটা কাটাবে, আর বিক্রম হয়তো তার ফ্রেন্ড হিসেবেই থেকে যাবে, কারণ শান্তনু তাকে কোনো কিছুর বিচার বিবেচনা না করেই সত্যিকারের ভালোবেসেছে। আর এটাই তো সারোজ এত দিন যাবৎ খুঁজছিল। যাই হোক, তো সারোজের এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।